আচ্ছা, আমরা জাস্ট লাস্ট ক্লাসে আমরা দুইটা জিনিস দেখছিলাম, একটা হলো স্টিমুলেটেড ইমিশন, একটা হলো স্পন্টেনিয়াস ইমিশন। আমরা বলছিলাম স্পন্টেনিয়াস ইমিশনের ক্ষেত্রে যদি আমাদের অ্যাটম, মলিকুল অর ইলেকট্রন যাই বলি না কেন যদি আপার লেভেলে থাকে, কারণ আপার লেভেলের সবসময় আমরা এখানে এই যেটা আপার লেভেলের এনার্জি সবসময় বেশি থাকে, কাজে আপার লেভেল এটা হলো স্টিমুলেটেড ইমিশন। বাইরের থেকে এই ফোটনটা দেওয়া হয়েছে, ইনসিডেন্ট ফোটন, এটা স্টিমুলেট করা হয়েছে, উত্তেজিত করা হয়েছে। তুমি যদি একজনের উপর এমনি রেগে থাকো একটু, আর কেউ এসে যদি তার উপর আরেকটু তোমার উপরে রাগান্বিত আরো কিছু কথা বলে, তখন দেখা যাবে যে তোমার রাগটা আরো তীব্র হবে আর কি। সে কারণে এখানেও দেখো স্টিমুলেটেড, উত্তেজিত করা কাজে এখানে ও এক্সাইটেড স্টেটে আছে, ওখানে এটার উপর আরেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসতেছে, এসে পড়তেছে, পড়ার ফলে সে ওইটা কি করবে, ওইটা ওই ওইটাও বেরিয়ে যাবে, কিন্তু ওটা আরেকটা নিয়ে আরেকটা ফোটন, তার মানে একটা ফোটন দিয়ে স্ট্রাইক করা হলে তখন অটোমেটিক্যালি এখানে দুইটা ফোটন হিসাবে বেরিয়ে যাবে আর কি। আমরা আউটগোয়িং হিসাবে দুইটা ফোটন পাবো আর কি। আমি যদি দুইটা ফোটন দেই, চারটা ফোটন পাবো, মানে এটা হলো একটা ওয়েভ থেকে একটা 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 ইলেকট্রন ইমিশন যদি আমরা বলি, ওর একটা অ্যাটমের কথা যদি বলি, জাস্ট যদি অ্যাটমটা এক্সাইটেড স্টেটে থাকে, নর্মালি ইলেকট্রন গুলাই এক্সাইটেড স্টেটে থাকে আর কি। অ্যাটমও এখানে, অ্যাটম তো এক্সাইটেড স্টেট থাকার কিছু নাই, কারণ হলো অ্যাটমের মধ্যে যে সমস্ত ইলেকট্রন গুলো আছে, ডিফারেন্ট এনার্জি লেভেল সেগুলো ইলেকট্রনের এনার্জি লেভেল, ইলেকট্রন গুলো হায়ার এনার্জি লেভেলে যেতে পারে। প্রোটন তো নিউক্লিয়াসের মধ্যে থাকে, তো কাজে ওটা অসুই নাই। কাজে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেওয়ার ফলে এখানে কি হচ্ছে, আমাদের ওই যে আমাদের এক্সাইটেড স্টেটে ছিল, ওকে আরো আরো এক্সাইট করার ফলে ও নিজে তো বেরিয়েই গেছে, অ্যাট দ্য সেম টাইম আর একটা ফোটন এখান থেকে বেরিয়েছে। একসাথে আমরা দুইটা পেয়েছিলাম স্টিমুলেটেড ইমিশনের ক্ষেত্রে। আর এখানে আমাদের স্পন্টেনিয়াস ইমিশনের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ইমিশন যেটা, এটা একটা আমাদের ফোটন আউটপুট হিসেবে আমরা পাচ্ছি আর কি। আজকে দেখবো অ্যাবজর্পশন। তো অ্যাবজর্পশনের ক্ষেত্রে দেখো আমরা বলার চেষ্টা করেছি এখানে, সেটা হচ্ছে এই যে অ্যাবজর্পশন মিন্স আমাদের অ্যাটমটা আছে এখন লয়ার এনার্জি স্টেটে, অ্যাটম বলি আর ইলেকট্রন বলি, এটাকে আমরা নর্মালি যখন এই অ্যাটম আর ইলেকট্রন, এটা ইন জেনারেল এটাকে আমরা বলি পপুলেশন, জনসংখ্যা। এটা আমাদের এখানে লেভেলে যেটা আছে সেটাকে বলি আমরা পপুলেশন, নাম্বার অফ পপুলেশন কি আছে। তো পপুলেশন গুলা এই লয়ার এনার্জি স্টেটে আছে। লয়ার যে এনার্জি স্টেটে ওকে যদি এখন এই ফোটন দ্বারা স্ট্রাইক করা হয়, তাহলে কি করবে, এইটা এই পপুলেশনটা ওই এনার্জি অ্যাবজর্ব করার ফলে তখন আর ওই স্টেটে থাকতে পারবে না, তখন অটোমেটিক্যালি ও এখান থেকে হাই স্টেটে চলে যাবে, এখানে হায়ার এনার্জি স্টেটে চলে যাবে আর কি। এখন এই যে হায়ার এনার্জি স্টেটে চলে যাবে, তার কারণটা কি? হায়ার এনার্জি স্টেটে কারণ হলো আমরা জানি অ্যাকর্ডিং টু বোর প্রিন্সিপাল, বোর অ্যাটম মডেল, আমরা প্রত্যেকটা ইলেকট্রন একটা নির্দিষ্ট একটা অরবিটে যখন থাকবে, ওই অরবিটে তার একটা নির্দিষ্ট এনার্জি নিয়ে থাকবে। ওর চাইতে যদি এনার্জি কমে যায় অথবা বেড়ে যায়, তাহলে ওই অরবিটে থাকতে পারবে না তারা এখানে কোনো ফ্র্যাকশন অফ এনার্জি নাই। প্রত্যেকটা অরবিটের জন্য একটা নির্দিষ্ট এনার্জি, ইন বিটুইন কোনো ইলেকট্রন থাকার কোনো স্কোপ নাই। কাজেই যদি ও কিছু এনার্জি গেইন করে, তাহলে নেক্সট হায়ার অরবিটে যাবে, এরপরে আরো কিছু এনার্জি গেইন করলে তারপরে হায়ার অরবিটে সে যাবে। যদি সে আবার এনার্জি ছেড়ে দেয়, তাহলে কি করবে, হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে আসবে, আরো ছেড়ে দিলে তারপরে লোয়ার অরবিট আসবে, অ্যাটলিস্ট গ্রাউন্ড স্টেট পর্যন্ত সে চলে যাবে, গ্রাউন্ড স্টেটে যাবে। তো কাজেই আমরা নর্মালি যখন সে অ্যাবজর্ব করার ফলে সে আর ওই স্টেটে থাকতে পারবে না। আমরা নর্মালি এমনি বলি যে তোমরা এই যে যারা ছাত্র রাজনীতি করো, সে এখন ছাত্র রাজনীতি করলে তখন তার কিছু মারামারি না করলে, আমাদের দেশে কিন্তু ছাত্র রাজনীতি হয় না, আমাদের দেশে কিন্তু ভদ্র ছাত্র রাজনীতি নাই, সুস্থ ছাত্র রাজনীতি নাই। তার কারণটা হলো, এখন আমরা রাজনীতি কেন করি? রাজনীতি আমরা করি যে আমাদের এই লেখাপড়া কম করতে হবে, রাজনীতি করলে লেখাপড়া কম করা লাগবে, লেখাপড়া কম ছাড়া কিছু পয়সা ইনকাম করা যাবে। আমাদের দেশে যেটা ঘটতেছে এখন সেটা হচ্ছে যে আগে কি করে আমরা পয়সা ইনকাম করতে পারবো, পয়সা ইনকাম করা ধান্দা কিন্তু সবাই একটাই, সেটা হচ্ছে পয়সা ইনকাম করা। তো কাজেই এই যে এখানে তোমার কাছে যখন কিছু এনার্জি চলে আসবে, এনার্জি তোমার বাড়ির থেকে যদি আজকে মনে করো 5,000 টাকা খরচ করার জন্য দেয়, খরচ করার জন্য তোমাকে, তাহলে দেখা যাবে যে তুমি 20,000 টাকায় খরচ করবা। কিভাবে খরচ করবা? তখন তোমার অনেক বন্ধু বান্ধব জুটে যাবে,
অনেক বন্ধু বান্ধব জুটে যাবে। বন্ধু বান্ধব কেন জুটবে? তখন এই চল একটু নাস্তা টাস্তা করে আসি, নাস্তা টাস্তা করে আসি। এখন যে একটু পড়ুয়া স্টুডেন্ট, সে চিন্তা করবে যে আমার তো এখন ক্লাস আছে, আমি এখন নাস্তা করতে যেতে পারবো না। যার একটু কম লেখাপড়া দরকার, যে চিন্তা করে যে না আমার এখন ক্লাসে না গেলে হবে, ও যাবে তোমার সাথে আড্ডা দিতে। তার মানে কি, তোমরা ওই যে গ্রুপটা লেখাপড়া একটু কম করতে ইচ্ছুক, সেই গ্রুপটা মধ্যে তুমি পড়ে গেলে আর কি, তুমি পড়ে গেলে ওই গ্রুপটা থেকে, কিন্তু এরপরে তোমার বের হওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এখন তোমার পকেটে মনে করো একটা অতিরিক্ত এনার্জি আছে, অতিরিক্ত এনার্জি আছে মানে তোমার কাছে মনে করো একটা অবৈধ অস্ত্র আছে। যখনই একটা অবৈধ অস্ত্র থাকবে, তাহলে এইটা কিন্তু তোমার অতিরিক্ত এনার্জি। যে কাউকে তুমি ধমক দিতে তখন আর ভয় পাবে না, যে কাউকে তুমি ধমক দিবে, সিনিয়রে দেখা যাবে তুমি থাপ্পড় দিয়ে বসে আছো, কারণ তোমার কাছে অতিরিক্ত এনার্জি আছে। তুমি ওই অতিরিক্ত এনার্জির ফলেই কিন্তু তুমি এই কাজগুলা করতেছো। এটা যেমন অনেকে কাজেই এই যে অতিরিক্ত এনার্জি, এই অতিরিক্ত এনার্জি যতক্ষণ পর্যন্ত তুমি ছেড়ে না দিতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু এক্সাইটেড স্টেটে থাকবা। এইখানেও আমাদের অ্যাটম গুলা যে এই অতিরিক্ত এনার্জি অ্যাবজর্ব করেই সে লয়ার এনার্জি স্টেট থেকে অর্থাৎ গ্রাউন্ড স্টেট থেকে সে হায়ার এনার্জি লেভেলে চলে যাচ্ছে। তার মানে তার এনার্জি তখন এক্সেস। ওর এক সময় ওর কিন্তু সবসময় টার্গেট থাকবে ওই এনার্জিটা ছেড়ে দেওয়া। ও কারণ হলো সবাই নিউট্রাল কন্ডিশনে থাকতে চায়, স্টেবল কন্ডিশনে থাকতে চায়। যখনই এনার্জি অ্যাবজর্ব করতেছে তখন কিন্তু এটা আনস্টেবল কন্ডিশন। কাজে আনস্টেবল কন্ডিশন কিন্তু কোনো ভালো কন্ডিশনের মধ্যে না, ওটা আনস্টেবল থেকে যে কোনো দিকে সে ছিটকে পড়ে যেতে পারে। কাজেই টার্গেটটা হলো আমাদের স্টেবল কন্ডিশন। কাজেই এটা অ্যাবজর্ব করবে, ফোটন অ্যাবজর্ব করার ফলে হাই এনার্জি স্টেটে গেল। এখানে কিন্তু আমার কোনো ইলেকট্রন ইমিশন হবে না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এখানে ইমিশন হবে না, আপাতত হবে না। আপাতত হবে না মিন্স আমি অ্যাবজর্পশনটুকু বলার চেষ্টা করতেছি। যখন হাই স্টেটে থাকবে অ্যাটলিস্ট এক সময় তার অ্যাবজর্পশন হবে, কারণ হাই স্টেটে সে থাকতে পারবে না, অ্যাবজর্পশন হবে। কিন্তু এখন আমরা বলার চেষ্টা করতেছি যেটা অ্যাবজর্ব করে সে হাই স্টেটে চলে গেল আর কি। তো এটা হলো এনার্জি অ্যাবজর্পশন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই আমি একটা ক্লাসে আছি, পরে কথা বলবো। আচ্ছা, তো কাজেই আমরা এখানে কনসিডার করার চেষ্টা করি। তাহলে দেখো, তাহলে let us now assume that the atom is initially lying in level 1. 1 এক number level means ground state. If this is the ground level, the atom will remain in this level unless some external stimulus is applied to it. যতক্ষণ পর্যন্ত আমরা বাইরে থেকে কোনো এনার্জি না দিব, ওটা কিন্তু গ্রাউন্ড স্টেটে থাকবে। We shall assume that electromagnetic wave frequency nu is incident on the material. এই ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি ওয়েভ যার ফ্রিকোয়েন্সি নিউ, ওইটা ম্যাটেরিয়াল উপর ইনসিডেন্ট হচ্ছে। ইন দিস কেস দেয়ার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি দ্যাট দ্য অ্যাটম উইল বি রেজড টু লেভেল 2। তার মানে তখন কি, একটা এইটা যখনই সে অ্যাবজর্ব করলো, কাজে অ্যাবজর্ব করবে মানে তখনই কিন্তু সে দেয়ার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি টু স্টে হায়ার লেভেল, টু গো টু হায়ার লেভেল 2। দ্য এনার্জি ডিফারেন্স E2 minus E1 is required by the atom to undergo the transition is obtained from the energy of the। তার মানে কি, এখন এনার্জি দিলেই ওই যে উপরের লেভেলে এনার্জি দেওয়ার সাথে সাথে কিন্তু উপরের লেভেলে যাবে না। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, উপরের লেভেলে যাওয়ার জন্য যে এনার্জিটা দরকার, ঠিক ওই এনার্জিটা আমার লাগবে। ওর চাইতে যদি কম থাকে তাহলে নিচেই থাকবে, তার নিচেই থাকবে, ওই লেভেল পর্যন্ত যেতে পারবে না। কারণ আমার, তার মানে ওই লেভেলে যাওয়ার জন্য, সাপোজ অ্যাকর্ডিং টু বোর অ্যাটম মডেল, গ্রাউন্ড স্টেটের এনার্জি হাইড্রোজেন অ্যাটম কত, 13.6 ইলেকট্রন ভোল্ট। সেকেন্ড এনার্জি লেভেল n is equal to divided by n square মানে 4 যদি আমি করি 3.54 minus 3.54 এনার্জি ইলেকট্রন ভোল্ট। তার মানে এখানে 13.6 আর ওখানে 3.54, তার মানে কি 10.06 ইলেকট্রন ভোল্ট যদি আমি এনার্জি দেই, তাইলে ও লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে যেতে পারবে, আদারওয়াইজ কিন্তু যেতে পারবে না। আমি 1 ইলেকট্রন ভোল্ট টু ইলেকট্রন ভোল্ট দিলাম, তাইলে কিন্তু সে ওখানে যেতে পারবে না, কারণ ওই এনার্জি দরকার পড়বে আমার ওই লেভেলে যাওয়ার জন্য। This is the এটা হলো অ্যাবজর্পশন প্রসেস। উই ক্যান ডিফাইন দ্য অ্যাবজর্পশন রেট। আমরা অ্যাবজর্পশন রেটকে W12, 1 থেকে 2 তে যাবে, এই জন্য আমরা 1-2 দ্বারা ডিনোট করার চেষ্টা করছি। দিস ইজ নট 12, এটা হলো 1-2, লেভেল 1 থেকে আমাদের 2 তে যাবে। তাইলে আমাদের এখানে রেট অফ অ্যাবজর্পশন, এটা হলো রেট অফ অ্যাবজর্পশন dN1/dt। আগের ক্ষেত্রে বলছিলাম, এই যে এখানে দেখো dN2/dt, এটা হলো রেট অফ ইমিশন, স্পন্টেনিয়াস ইমিশন। dN2/dt এটা হলো স্পন্টেনিয়াস ইমিশন,
W21 N2 মাইনাস, আর এটার ক্ষেত্রে একই জিনিস, এটা মাইনাস W12 N1। এখানে আমি অ্যাবজর্পশনের ক্ষেত্রে আর ওটা যেহেতু একটা স্পন্টিনিউয়াস একটা স্টিমুলেটেড বলছিলাম, এটার আলাদা কিছু বলা হয়নি আর কি। ওটা একই লেভেলে ঘটতেছে 2 নাম্বার থেকে, এটা 1 নাম্বার থেকে ঘটতেছে, একটাই ঘটতেছে এখানে, যে জন্য এটা আলাদা কিছু বলা দরকার নেই। আর W12 মিনস এটা হলো আমাদের অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, আমরা বলার চেষ্টা করতেছি রেট অ্যাবজর্পশন রেট কি হারে তার অ্যাবজর্পশনটা হবে। তাহলে দেখো N1 is the number of atoms per unit volume which is given at the given time in level 1. তাহলে the absorption rate W12 can be defined as W12 which is equal to sigma 12 into F. Fটা হচ্ছে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা আসতেছে এটার ফোটনের ফ্লাক্সটা হচ্ছে আমাদের F, আর সিগমা 12 এটা হলো এরিয়া অফ ক্রস সেকশন, কোন এরিয়ার মধ্যে আমার এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা পড়তেছে। কারণ এক্সাইটেড হবে কোন অ্যাটমটা, আমি একটা ম্যাটেরিয়ালের মধ্যে যখন ফেলতেছি এক্সাইটেড হবে কে, সবগুলো অ্যাটম তো ওই ম্যাটেরিয়ালের সবগুলো অ্যাটম এক্সাইটেড হবে না, এক্সাইটেড হবে ওই অ্যাটমটা, অর্থাৎ হলো যার ঘাড়ের উপরে পড়লো, যে জায়গাটার মধ্যে পড়লো, যে এরিয়ার মধ্যে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আসতেছে, ওই এরিয়ায় যে সমস্ত অ্যাটম আছে ওই অ্যাটমগুলো এক্সাইটেড হবে, অন্যগুলো কিন্তু অ্যাটম এক্সাইটেড হবে না। কাজে এটা হলো এরিয়া ক্রস সেকশন, যেটাকে আমরা ক্যারেক্টারিস্টিক এরিয়া বলি আর কি, অ্যাবজর্পশন ক্রস সেকশন, which depends only on the particular transition. এই যে ট্রানজিশনটা হবে মানে কোন জায়গায় পড়তেছে তার উপরে ডিপেন্ড করবে। It should be noted that এই যে সিগমা 12 এবং সিগমা 121 স্টিমুলেটেড ইমিশনের ক্ষেত্রে বলছিলাম সিগমা 21, আর এখানে বললাম সিগমা 12, দিস ইজ দ্য অ্যাবজর্পশন ক্রস সেকশন, আর এটা হলো স্টিমুলেটেড ক্রস সেকশন অ্যাজ আইনস্টাইন সেজ এট দ্য বিগিনিং অফ দ্য লাস্ট সেঞ্চুরি। আইনস্টাইন, এটা কিন্তু আইনস্টাইনের, অ্যাকর্ডিং টু আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইনের আর কি। তাহলে এখানে এই দুইটা সিগমা 12 এবং সিগমা 21 এই দুইটা হলো সমান, অর্থাৎ স্টিমুলেটেড ক্রস সেকশন আর অ্যাবজর্পশন ক্রস সেকশন এরিয়া এই দুইটা হচ্ছে সমান। যেহেতু সমান, দিস শোজ দ্যাট দি প্রবাবিলিটি অফ স্টিমুলেটেড ইমিশন অ্যান্ড অ্যাবজর্পশন আর ইকুয়াল। এটার থেকে আমরা পাই যে প্রবাবিলিটি, স্টিমুলেটেডের জন্য যে প্রবাবিলিটিটা পাবো আমি আর অ্যাবজর্পশন একই প্রবাবিলিটি ইকুয়াল। কাজে therefore we can write sigma 12 equal to sigma 21 in general। এখন আমি সিম্বলগুলো উঠাই দেব ইকুয়াল টু সিগমা, যেহেতু দুটো সমান এখন আর আমার সিম্বল দরকার নেই। কাজে সিগমা will be referred as the transition cross section। এখন আর ওই অ্যাবজর্পশন ক্রস সেকশন অর স্টিমুলেটেড ইমিশন ক্রস সেকশন না বলে এটাকে আমরা ট্রানজিশন ক্রস সেকশন হিসাবে ট্রিট করতে পারি। The number of atoms per unit volume in some given level will be called the population of that level। আমি একটু আগে বললাম কাজে ওখানে যে নাম্বার অফ যতগুলো অ্যাটম থাকবে, নাম্বার অফ পপুলেশন, ওইটাকে আমরা পপুলেশন হিসাবে ট্রিট করি, কোন লেভেলে কতগুলো আছে পপুলেশন। যেমন তোমাদের একটা ক্লাসে তোমাদের 60 থাকার কথা, এখন হয়তো সেটা তোমরা অনেক কম আছো আর কি। এই যে আজকে ক্লাসে তোমরা 42, অ্যাটেন্ডিং হচ্ছে 42, কারণ 43 আছে, আমি সহ 43, কাজে তোমাদের 42 হলো অ্যাটেন্ডেন্স। কাজে আমরা এই যে পপুলেশন, ওই লেভেলের আমরা বলতেছি পপুলেশন, এখান থেকে এখন আমাদের চিন্তা করতে হবে যে লেজারটা আমাদের আসলে কিভাবে হয়, লেজার করার উপায়টা কি। আমরা কিন্তু জাস্ট মেটেরিয়ালের কি অবস্থা সেটা আমরা বলার চেষ্টা করতেছি, এখন আমরা লেজারের আইডিয়াটা আমরা কিভাবে দিব। লেজারের আইডিয়া আমরা দেওয়ার জন্য আমরা নর্মালি যেটা কনসিডার করার চেষ্টা করি, কনসিডার টু আরবিট্রারি এনার্জি লেভেলস 1 and 2। এই যে যেটা আমরা এখানে কনসিডার করার চেষ্টা করতেছি 1 and 2, এইভাবে এই যে এখানে এই যে 1 এবং 2, এই 1 and 2 এই নাম্বার অফ পপুলেশন, এই লেভেল 1 এ E1 এনার্জি, এখানে N1, E2 এখানে হচ্ছে নাম্বার অফ পপুলেশন N2, এই দুইটা লেভেল আমরা এখানে কনসিডার করার চেষ্টা করতেছি। N1 N2 their population plane electromagnetic wave, এটার ইন্টেন্সিটি করেসপন্ডিং টু আমরা এই ছবিটা এখানে নাই, এই ছবিটা একটু এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি। একটু নিচের ছবিটা দেখো, এই নিচের ছবিটা দেখো, এটা হলো একটা হলো 1 এনার্জি লেভেল 1, এনার্জি লেভেল 2। এই যে 1 এর এখানে এনার্জি হলো E1, এটা E2, এখানে নাম্বার অফ পপুলেশন N1, এখানে নাম্বার অফ পপুলেশন হচ্ছে আমাদের N2। এখানে ফোটন ফ্লাক্স আইসা পড়তেছে F হলো ফোটন ফ্লাক্স আইসা পড়তেছে, এইটার থিকনেস, এই থিকনেসটা জেড ডিরেকশন, এখানে বলতেছে আমরা এটা হচ্ছে DZ, এটা হচ্ছে DZ এর থিকনেস। এখান থেকে
এইটার মধ্যে তার মানে একটা পোর্শন অ্যাবজর্পশন হবে, এখান থেকে ফোটন ফ্লাক্সটা আবার বের, তার মানে যতটুকু আসতেছিল ঠিক ওই পরিমাণ বের হবে যাবে না, এখান থেকে চেঞ্জিং হবে, সেটাকে আমরা ডিএফ হিসাবে আমরা ট্রিট করি। ফোটন ফ্লাক্স এফ আসতেছে, ডিএফ পরিমাণ আমাদের এখানে চেঞ্জ হবে। তাইলে এখানে দেখো এইটা এখানে আমরা বলার চেষ্টা করি। তাইলে এই যে এখানে আমাদের যেহেতু জেড ডিরেকশনে আমরা পড়লো দি এলিমেন্টাল চেঞ্জ অফ দিস ফ্লাক্স, এই ফ্লাক্সটা আমাদের পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? ডিউ টু বোথ দ্য স্টিমুলেট ইমিশন এন্ড অ্যাবজর্পশন প্রসেস। তার মানে প্রথমে অ্যাবজর্পশন হবে, তারপর এখান থেকে কিছুটা স্টিমুলেশনও হবে, উত্তেজিত করবে, কিছু অ্যাটমকে উত্তেজিত করবে, এখান থেকে কিছু বেরিয়ে যাবে, কতটুকু উত্তেজিত করতে পারতেছে, কাজে প্রথমে অ্যাবজর্পশন হবে, দেন স্টিমুলেশন হবে, দুইটা প্রসেস এখানে কাজ করবে একসাথে। তাইলে আমরা অ্যাবজর্পশন এবং স্টিমুলেটেড যেহেতু একই সাথে হচ্ছে, আমরা এখানে লেখার চেষ্টা করতে পারি, দেখো যে DN1, তাহলে আমার লয়ার লেভেল থেকে, তার মানে ওখানে কি অ্যাবজর্পশন, এখানে এই যে dN1/dt রেট অফ অ্যাবজর্পশন, এই রেট অফ অ্যাবজর্পশন হওয়ার ফলে এটা কি হচ্ছে, নাম্বার অফ পপুলেশন লয়ার লেভেল থেকে আপার লেভেলে যাচ্ছে, লয়ার লেভেল থেকে আপার লেভেলে যাচ্ছে। আর dN2/dt এটা কি হচ্ছে, এটা হলো স্টিমুলেটেড ইমিশন, এটা ইমিশন হবে আপার লেভেল থেকে লয়ার লেভেলে, এইটা আপার লেভেল থেকে লয়ার লেভেলে আর স্টিমুলেটেড ইমিশন হবে, আর এইটা অ্যাবজর্পশন হবে। তাইলে আমার এই দুইটা ডিফারেন্সটা, তার মানে আপার লেভেলে কতগুলো এক্সেস থাকবে, হুইচ ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, অর্থাৎ ডিএফ ডিভাইডেড বাই ডিজেড। এইটাকে আমরা বলার চেষ্টা করি আমাদের এই যে ফোটন ফ্লাক্সের যে পরিবর্তনটা হলো ডিজেড থিকনেস, অর্থাৎ হলো ফ্লাক্সের চেঞ্জ পার ইউনিট থিকনেসের রেসপেক্টে ফ্লাক্সের চেঞ্জ দ্বারা আমরা এটাকে প্রকাশ করতে পারি। এবং dN1/dt এটা দেখো হুইচ ইজ ইকুয়াল টু, এই যে এখানে দেখো এটা হলো সিগমা এফ, আর এই যে এখানে আরেকটা কি ছিল, এটা সিগমা এফ N1, এটা হলো মাইনাস সিগমা F1 মাইনাস সিগমা Fn1 প্লাস, আর এইটা হলো সিগমা এফ, এটা প্লাস মানে এই যে মাইনাস একটা আছে, মাইনাস এইটা আলটিমেটলি এটা হবে প্লাস সিগমা Fn2, এটা হলো একটা হলো dN1 আর একটা হলো dN1/dt আর একটা হলো dN2/dt। তাহলে আলটিমেট দেখো এখান থেকে সিগমা এফটা কমন যায়, আমরা লিখতে পারি N2 মাইনাস N1, তাহলে dF/dz is equal to sigma F2 minus N1 और DF is equal, ডিএফটা হলো আমাদের চেঞ্জ। তাইলে এখন দেখো এই যে dF/dz আমরা নরমালি বলার চেষ্টা করি ম্যাটেরিয়ালটা দুই ভাবে বিহেভ করতে পারে, একটা হচ্ছে অ্যাবজর্বার হিসেবে কাজ করতে পারে, আর একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে পারে। অ্যাম্পলিফিকেশন হবে যদি dF/dz, if we consider dF/dz is greater than 0, দেখো এই ইকুয়েশনে dF/dz is greater than 0 means N2 is greater than N1. N2 is greater than যদি N1 হয়, তাহলে dF/dz is greater than 0। তার মানে কি, ওটা তখন অ্যাম্পলিফিকেশন হবে, অর্থাৎ আমি একটা ফোটন দ্বারা যদি স্ট্রাইক করি একটা জায়গায়, তখন দুইটা পাবো, আউটপুট বেশি হিসাবে পাবো, অ্যাম্পলিফিকেশন হবে। আবার যদি dF/dz is less than 0 হয়, তার মানে N1 is greater than N2, তাইলে এইটা তখন অ্যাবজর্বার হিসেবে কাজ করবে। একই সাথে কিন্তু দুইটা জিনিস চিন্তা করো, একটা হচ্ছে এইখানে dF/dz গ্রেটার দেন 0 হওয়ার কন্ডিশনটা হলো N2 is greater than N1। আমি কি হবে এখনো জানি না, কন্ডিশনটা হলো dF/dz is greater than 0 if N2 is greater than N1, তখন এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে, অ্যাম্পলিফিকেশন হবে, একটার পরে আরেকটা অনেকগুলো রে বেরিয়ে আসবে, বারবার কন্টিনিউয়াস রে হিসেবে আমরা পাবো। আর যদি লেস দেন 0 হয়, N2 is less than N1, তখন এটা বিহেভ করবে অ্যাবজর্বার হিসেবে, তার কারণ এটা তখন dF/dz less than 0 পাবো আমি, N2 is less than N1, অ্যাবজর্বার হিসেবে কাজ করবে। ইন কেস অফ থার্মাল ইকুইলিব্রিয়াম তাপীয় সাম্য অবস্থায় the energy level population as described Boltzmann statistics, পপুলেশন গুলো নাম্বার কোন লেভেলে এট থার্মাল ইকুইলিব্রিয়ামে পপুলেশন কি থাকতে পারবে, এটা বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে
প্রকাশ করা যায়, ওই টার্মটা একটু নিচে দেওয়া আছে, আমি এখানে জাস্ট একটু আইটা হচ্ছে এনি লেভেল কনস্ট্যান্ট ফ্যাক্টর ই টু দি পাওয়ার মাইনাস ইআই বাই কেবিটি অথবা কেটি। কেবি হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট, বি হলো বোল্টজম্যানের জন্য। আদারওয়াইজ আমরা এই স্মল কে যখন লিখি এখানে, তখনও শুধু বোল্টজম্যান কনস্ট্যান্টই বোঝাবে। স্মল কেটা হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট, কাজে বি না দিলেও অসুবিধা নাই। কাজে এটা তার মানে n1 is equal to c minus e to the power minus e1 by kt, n2 is equal to c e to the power minus e2 by kt। এটা হলো আমাদের বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স। এই অনুযায়ী আমাদের নাম্বার অফ পপুলেশন, এই যে এখানে এই জিনিসটা আমি ওখানে বলার চেষ্টা করছি, কিন্তু এই জিনিসটা একটু আগে রাখতে পারলে ভালো হইতো। এটা যেহেতু নিচে আছে আপাতত আর এখানে। আচ্ছা, আমি এইটা একটু দেখে তারপর ওখানে যাই। এখানে দেখো আমরা বলার চেষ্টা করেছি এই যে জিনিসটা, তাহলে n1 is equal to এত, n2 is equal to এত, তার মানে তাদের রেশিওটা n1 by n2 is equal to e to the power n1 by n2। এটা যদি উপরে চলে আসে এটা পজিটিভ হয়ে যাবে e2 minus e1 by kbt। নাও দেখো, সিন্স আমরা সবসময় কিন্তু জানি e2 is greater than e1, তাহলে e2 is greater than e1 এবং in general n2 is greater than n2, n1 is greater than n2, n1 is greater than n2। তাহলে দেখো e2 যেহেতু greater than e1, this is a positive quantity, this is a positive quantity, তার মানে ultimate n1 is greater than n2, n1 is greater than n2, that is the number of atoms in the lower energy level e1 exceeds the number of atoms in the higher energy level e2। এটা কিন্তু in general। Consequently, in such a system, the absorption of radiation will predominate in stimulated emission and the light beam passing through such a medium will get attenuated। এখন এখানে বলার চেষ্টা করা হচ্ছে এই ক্ষেত্রে যখন যেহেতু নিচের দিকে আমাদের এই যে n1 এ আমাদের নাম্বার অফ পপুলেশন বেশি, দেখো in such a system absorption of radiation will predominate মানে প্রাধান্য বিস্তার করবে in stimulated emission and light beam passing through such a medium will get attenuated। এখন ওইটার মধ্যে দিয়ে যখন লাইট রে আমাদের পাস করা হবে তখন ওই অ্যাটমগুলা এক্সাইটেড হয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করবে। টু অবটেন দ্য অ্যাম্প্লিফিকেশন অফ লাইট, যদি আমরা অ্যাম্প্লিফিকেশন পেতে চাই তাহলে দি নাম্বার অফ স্টিমুলেটেড এমিশন মাস্ট বি গ্রেটার দেন দি নাম্বার অফ স্টিমুলেটেড অ্যাবজর্পশন এন্ড দিস ক্যান বি অ্যাচিভড অনলি। অর্থাৎ তার মানে আমাদের অ্যাম্প্লিফিকেশন পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের n2 is greater than n1 হতে হবে। কিন্তু ইন স্টেবল কন্ডিশনে অলওয়েজ n1 is greater than n2, কিন্তু আমার এখানে স্টিমুলেটেড করতে হলে আমার এখানে n2 is greater than n1 হতে হবে। কাজেই a system having greater number of atoms in the higher energy state than in the lower energy state, n2 is greater than n1, is said to process inverse population। তার মানে তখন এটাকে আমরা বলার চেষ্টা করি ইনভার্স পপুলেশন। নরমালি নিচে বেশি থাকবে উপরে কম থাকবে, কিন্তু যখনই n2 is greater than n1 হবে তার মানে উপরে বেশি হয়ে গেল নিচে কমে গেল, এটাকে বলি আমরা ইনভার্স পপুলেশন। তো কাজেই এই যে ইকুয়েশন 1 ফ্রম ইকুয়েশন 1, এই যে এইটা ইকুয়েশন এইটার ক্ষেত্রে দেখো ইট ফলোজ দ্যাট n2 ক্যান এক্সিড n1, n2 এক্সিড হতে পারে n1 এর only if t is নেগেটিভ। যদি টি টেম্পারেচার নেগেটিভ হয়, টেম্পারেচার যদি নেগেটিভ হয় তাহলে n2 is greater than n1 হতে পারে ইন জেনারেল আর কি। আদারওয়াইজ কারণ হলো e2 is greater than e1, এটা অলওয়েজ। therefore the states with n2 is greater than n1 and when e2 is greater than e1 are called states with negative temperature. Negative temperature on n2 is greater than n1 is known as the population inversion and is obtained by the process known as pumping. এবং pumping means continuous যদি আমি এনার্জি দিতে থাকি, সাপ্লাই দিতে থাকি, পাম্পিং করে শুধুমাত্র আপার লেভেলের পপুলেশন এটাকে উন্নীত করা সম্ভব। আপার লেভেলের পপুলেশনে উন্নীত করা সম্ভব বাইরে থেকে এনার্জি দিয়ে পাম্পিং করে। বাট ইন নর্মাল কেসে যদি আমরা বলি, এখানে দেখো এইটা টি নেগেটিভ হলেই, কারণ e2 is greater than e1, ইন জেনারেল টি যদি নেগেটিভ হয় তাইলেই শুধুমাত্র এইটা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। এইটা হচ্ছে আমাদের
পপুলেশন ইনভার্সন। তাহলে এখন আমরা এই যে উই হ্যাভ দেখো, তার মানে n2 বাই n1 যদি আমরা দেখি e to the power minus e2 minus e1 by kt. In case of thermal equilibrium n2 is less than n1. থার্মাল ইকুইলিব্রিয়ামে কিন্তু আমাদের n2 is less than n1 থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু the material then act as an absorber at frequency nu. The material তো তখন অ্যাবজর্বার হিসেবে কাজ করবে, and this is what happens under ordinary condition. এটা কিন্তু ordinary condition. If however a non-equilibrium condition is achieved for which n2 is greater than n1, তখন কিন্তু ইকুইলিব্রিয়াম আর থাকবে না, ইকুইলিব্রিয়াম আমরা নষ্ট করে ফেলবো, তখন এটাকে আমরা নন ইকুইলিব্রিয়াম হিসেবে ট্রিট করি। Then the material will act as an amplifier. অ্যাম্প্লিফাই করবে, অ্যাম্প্লিফাই প্রসেস স্টার্ট হয়ে গেছে। যখনই আমার n2 is greater than n1, তখন ওটা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে, তখন আর অ্যাবজর্বার হিসেবে কাজ করবে না। In this case, we will see that there exists a population inversion in the material. তার মানে কি অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে n2 minus n1, তার মানে n2 minus n1 is greater than 0, is opposite to the sign to that which exists under ordinary condition. Under ordinary condition এটা হলো less than 0। এখন যেটা বলার চেষ্টা করতেছি, অ্যাম্প্লিফিকেশন প্রসেস n2 minus n1 is greater than 0। কাজেই এইটা যে কন্ডিশন যখন স্যাটিসফাই করবে n2 minus n1 is greater than 0, a material has a population inversion হয়ে গেছে, will be called an active material। তখন এটাকে আমরা অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হিসেবে ট্রিট করি। আমাদের লেজার তৈরি করার প্রি কন্ডিশন হচ্ছে আমাদের অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হতে হবে। অ্যাক্টিভ ম্যাটেরিয়াল না হলে কিন্তু আমরা লেজারে যেতেই পারবো না। আর অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, কাজে সেই অ্যাক্টিভ ম্যাটেরিয়াল জন্য আমার পপুলেশন ইনভার্সনটা আপার লেভেলের পপুলেশনটা লোয়ার লেভেলে চাইতে বেশি করা লাগবে। এইখানে if transition frequency nu is equal to, এটা কিন্তু আমরা জানি e2 minus e1 divided by আমাদের h। আরে আচ্ছা, এখানে এইচটা নিচ্ছে না, এখানে আমি কেন নিচ্ছে না বুঝলাম না। এটা অবশ্য লোয়ার ভার্সনে এখন আছে, আপার ভার্সনের যেখানে এইচটা ছিল এইচ, এখানে আমরা জানি অ্যাকর্ডিং টু বোর প্রিন্সিপল e2 minus e1 is equal to h nu। যে কোনো দুইটা লেভেলের জন্য এনার্জি ডিফারেন্স, ওইটাই কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি, এটা হবে h। ফলস অন দ্য মাইক্রোওয়েভ রিজিয়ন, যদি আমাদের এই ফ্রিকোয়েন্সিটা আমাদের এই যে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল এর মধ্যে যদি মাইক্রোওয়েভ রিজনের মধ্যে পড়ে, দি অ্যাম্প্লিফায়ার ইজ কল্ড দ্য মেজার অ্যাম্প্লিফায়ার। যদি মাইক্রোওয়েভ রিজনে হয় তখন এটাকে আমরা মেজার অ্যাম্প্লিফায়ার হিসাবে ট্রিট করি। তাহলে দি ওয়ার্ড মেজার মিন্স আমরা এইভাবে বলার চেষ্টা করি, এটাকে MASER, microwave amplification by stimulated emission of radiation। মাইক্রোওয়েভ, এটা মাইক্রোওয়েভ রিজিয়নে যখন পড়তেছে তখন এটা হবে মেজার মাইক্রোওয়েভ amplification by stimulated emission of radiation। If the transition frequency nu falls in the optical region, the amplifier called the laser amplifier। যদি অপটিক্যাল রিজিয়নে পড়ে তখন এটাকে বলবো আমরা লেজার অ্যাম্প্লিফায়ার। আর লেজার মিন্স ইফ দ্য ট্রানজিশন ফ্রিকোয়েন্সি, তাহলে দি ওয়ার্ড লেজার মিন্স লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। এটা হলো মাইক্রোওয়েভ আর এটাকে বলছি লাইট। এটা হলো লাইট অ্যাম্প্লিফিকেশন আর ওটা মাইক্রোওয়েভ অ্যাম্প্লিফিকেশন। দুইটাই দুই রকম, মানে এটা নির্ভর করবে আমার যে এনার্জিটা পড়তেছে সেই এনার্জিটা কোন রিজিয়নে পড়তেছে, আমি কি আউটপুট হিসাবে পাবো তার উপরে নির্ভর করবে। এটা ব্যাপারটা হলো এরকম, তোমার কিছু বন্ধু বান্ধব আছে, এখন তুমি যদি যে সমস্ত বন্ধু ভালো তাদের সাথে যদি মিশো তাহলে তোমার কিছুটা পরিবর্তন হবে ভালোর দিকে, একটু সময় লাগবে, ভালোর দিকে কিছুটা পরিবর্তন হবে। আর তোমার যদি খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশো তাহলে খারাপ হইতে সেই পরিবর্তনটা হবে র্যাপিড, সেই পরিবর্তনটা। তার মানে তুমি কিন্তু দুই জায়গায় বন্ধুদের সাথে মিশতেছো, বাট তাদের ক্রাইটেরিয়ার উপর নির্ভর করবে তুমি কোন দিকে যাবা, তুমি খারাপের পথে যাবা না ভালো পথে যাবা, এটা নির্ভর করবে যদি তুমি কাদের সাথে মিশতেছো। কাজে এখানেও যে আমার এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যেটা আমরা দিলাম সেটা কোন রিজিয়নের, ওই যে অ্যাম্প্লিফিকেশনের কোন রিজিয়নে পড়তেছে তার উপরে ভিত্তি করে আমি একটা পাবো মেজার, একটা পাবো লেজার। তাইলে এখন আমার এখানে ম্যাটেরিয়ালটা অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হয়ে গেছে। অ্যাক্টিভ ম্যাটেরিয়াল মিন্স
এনার্জি দেওয়ার ফলে আমার আপার লেভেলের পপুলেশন লোয়ার লেভেলের চাইতে বেশি আছে অ্যাক্টিভ। এইটা এখন দেখো এইখানে আমরা একটা কিভাবে লেজার পাইতে পারি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এইটা একটা আমরা হাইলি রিফ্লেক্টিং মিরর। এটা একটা প্ল্যানো কনকেভ মিরর। আর এইটা হলো হাফ সিলভার্ড মিরর। আর হাফ সিলভার্ড মিরর মিন্স এটা মধ্যে পাস করতে পারবে, কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত এনার্জি উন্নীত না হওয়া পর্যন্ত এখান থেকে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বেরিয়ে যেতে পারবে না। একটা সার্টেন লেভেলের ফ্রিকোয়েন্সির পরে সে বেরিয়ে যেতে পারবে, তার আগে বেরিয়ে যেতে পারবে না। আর এখানে আইস ক্রিস্টাল আছে। আইস ক্রিস্টালের মধ্যে এই যে আমরা পাম্পিং করতেছি, সরি লেজার ক্রিস্টাল, আইস ক্রিস্টাল না, এটা একটা ক্রিস্টাল, যে কোনো একটা ক্রিস্টাল ম্যাটেরিয়াল আমরা এখানে কনসিডার করতেছি। তার মধ্যে দিয়ে এই যে পাম্প লাইট, চতুর্দিকে আমরা লাইট, এইটার মধ্যে ক্রিস্টালের মধ্যে পাম্পিং করতেছি করার ফলে এই এনার্জিটা এই পাশ দিয়ে বেরিয়ে যেতে পারবে না। এই দিক দিয়ে আমরা পাম্পিং করতেছি। এই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবে না, কাজে এর যে এক্সেস এনার্জি আছে তখন সে এই যে সাইড, এই লেফট সাইড রাইট সাইড এর দিক দিয়ে বেরোনোর চেষ্টা করবে। লেফট সাইড দিয়ে যখন বেরোবে এটা কি করবে, এইটার মধ্যে রিফ্লেক্ট হবে, কমপ্লিট রিফ্লেক্ট হয়ে আবার এই মেটেরিয়াল ক্রিস্টালের মধ্য দিয়ে যাবে। এই যে এখানে হাফ সিলভার্ড মিরর আছে, একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে উন্নীত না হওয়া পর্যন্ত যে লাইটটা বেরোবে, এটা সার্টেন ফ্রিকোয়েন্সি উন্নীত না হওয়া পর্যন্ত এখান থেকে সে কি করবে, এখান থেকে আবার রিফ্লেক্ট করবে, এখান থেকে রিফ্লেক্ট করে আবার এই ক্রিস্টালের মধ্য দিয়ে যাবে, এটার মধ্যে দিয়ে আবার এই ক্রিস্টালের মধ্য দিয়ে, বারবার এই ক্রিস্টালের মধ্য দিয়ে যাতায়াত করবে। মানে এইটাকে আরো এক্সাইটেড করে তোলা হচ্ছে। এইটা এক্সাইটেড একটা সার্টেন লেভেলে আসার ফলে তারপর এখান থেকে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এখান থেকে আউটপুট হিসাবে পাবো। এদিক দিয়ে পাবো না, কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াস যাওয়া আসা করবে। এখান থেকে তারপরে যে বিমটা পাবো সেই বিমটা পাবো হচ্ছে লেজার বিম হিসাবে আমরা পাবো আউটপুট হিসেবে। তার আগে কিন্তু একে এক্সাইটেড করে একটা সার্টেন লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে, তার আগে পর্যন্ত কিন্তু লেজার আমরা পাবো না, অনেক উত্তেজিত করতে হবে ওখানে আর কি। তাহলে দেখো এটা হলো টু মেক এন অসিলেটর ফ্রম দ্য অ্যাম্প্লিফায়ার থেকে এটাকে আমাদের অসিলেটরে পরিণত করতে হবে। ইট ইজ নেসেসারি টু ইন্ট্রোডিউস এ সুইটেবল পজিটিভ ফিডব্যাক। আমরা এটা একটা পজিটিভ ফিডব্যাকের মধ্যে নিয়ে আসছি আর কি। এটা হলো পজিটিভ ফিডব্যাক। In case of a laser, the feedback is obtained by placing the active material between two highly reflecting mirror. দুইটা হাইলি রিফ্লেক্টিং মিররের মধ্যে আমরা যেটা প্লেস করেছি ওই কথাই আমি বলছি এখানে। A plane electromagnetic wave traveling in a direction orthogonal to the mirrors. এই মিররের অর্থোগোনাল, এই যে প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এইটা আমরা পাস করার চেষ্টা করতেছি। এই জিনিসগুলো এখানে বলা আছে। Will bounce back and forth between the two mirrors and be amplified on each passage through the active material. প্রতিবারই যখন এখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাবে, এ কি করবে, এর এনার্জি আরো বেড়ে যাবে, আরো এক্সাইটেড স্টেটে চলে যাবে আর কি। If one of the mirror is made partially transparent, a useful output beam can be extracted. তখন আমরা ওই যে পার্শিয়ালি ট্রান্সপারেন্ট, এটা আমরা বলেছি একটা সার্টেন লেভেল পর্যন্ত উন্নীত হওয়ার পর তারপরে কিন্তু আমরা ওখান থেকে কিছু আউটপুট বিম পাবো। In case of a laser, the oscillation will start when the gain of the active material compensate the loss in the laser. তার মানে যে গেইনটা হবে মিন্স এইটা বারবার এই লেজার, এই লাইটটা বারবার এর মধ্যে দিয়ে যাচ্ছে, তারপর এখানে আউটপুট একটা হবে, যে আউটপুটটা যাবে, আউটপুটটা আবার গেইন করবে, তাইলে এখানে আমি কন্টিনিউয়াস ওই একই ফ্রিকোয়েন্সির আমরা লাইট পাবো। তার মানে তখন আমি লেজার হিসেবে পাবো আর কি। If one of the mirrors is made partially transparent, a useful output beam can be extracted. In case of laser, the oscillation will start when the gain of the active material compensates the losses in the laser. The losses due to output coupling. ওই যে বাইরে যেটা বেরিয়ে যাচ্ছে তার রেসপেক্টে লস হলো, সেটা আবার গেইন করবে। The gain per pass in the active material. প্রতিবার ওর ভিতর দিয়ে যাওয়া আসার পরে আমার কতটুকু গেইন করবে, the gain per pass in the active material, that is the ratio between the output
and the input photon flux, output and input photon flux, এটা হলো আউটপুট হলো ডিএফ আর এফটা হলো ইনপুট। আউটপুট এবং ইনপুট ফোটন ফ্লাক্সের যে রেশিও আমরা ওই যে আগে দেখছিলাম ডিএফ, আগে যেখানে যেটা বলেছিলাম দেখো এই যে এখানে দেখো ডিএফ বাই এফ ইজ ইকুয়াল টু কত সিগমা ইনটু মাইনাস n1, এই যে এখানে সিগমা ইনটু মাইনাস n1 এই যে এই ফর্মুলাটা সিগমা ইনটু মাইনাস n1 ইনটু dz, তার মানে এইটা হচ্ছে লগ ইকুয়াল টু সিগমা ইনটু মাইনাস n1 ইনটু z। এখন যদি আমরা এই যে ক্রিস্টালটা এর লেন্থ যদি l হয়, এই ক্রিস্টালটার লেন্থ যদি l হয়, ওই z ইজ ইকুয়াল টু আমাদের l, তাহলে এইখানে আমরা লিখতে পারি, তাহলে দেখো লগ ইজ ইকুয়াল টু f f is equal to কত e to the power d l আমরা করছি e to the power n2 minus n1 যেখানে আসতেছে না, দেখো এখানেও কিন্তু আমাদের এইচ আসছে, z is equal to ইন্টারনেট ঠিক আছে দেখতে পাচ্ছি, কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি কেন বারবার সেটা বুঝতে, তার মানে এটা কতটুকু রিফ্লেকশন হবে, তার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, এটা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট হচ্ছে r1, এইটা রিফ্লেকশন কোএফিসিয়েন্ট হচ্ছে r2, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট হচ্ছে r2, কাজে এখানে যে ফোটন ফ্লাক্স আসতেছে r1 ইনটু f, r1 ইনটু f, এটা হচ্ছে r2 ইনটু f, এটা হলো r2 ইনটু f, এখান থেকে বেরিয়ে যাবে, এখানে r1 ইনটু f, r1 এর মধ্যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এটা 100%, দেখো এখানে f1 ইজ ইকুয়াল টু f ইজ ইকুয়াল টু দিস, তাহলে r1 ইনটু f হলে তাহলে পাবো আমি r1 e টু দি পাওয়ার সিগমা, r2 ইনটু f হুইচ ইজ ইকুয়াল টু পাবো r2 ইনটু e টু দি পাওয়ার সিগমা। তাহলে জাস্ট আমি টোটালটা এখানে আমার বলার চেষ্টা করা হচ্ছে যে এই যে the losses present in the cavity are due to transmission loss, the threshold পাওয়ার পরে কিন্তু আমার লেজার আমি পাবো will be risk, যখন এই যে দুইটার রিফ্লেকশন হয়ে মেটেরিয়ালের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা হলো r1 ইনটু e টু দি পাওয়ার দিস আর একটা r2 ইনটু e টু দি পাওয়ার দিস, এই দুটার মাল্টিপ্লিকেশন যখন ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হলো 1, যখন 1 হবে ওইটা হলো আমাদের থ্রেশহোল্ড will be risk, এটা আমরা বলার চেষ্টা করতে পারি। r1 r2 এটা হলো রিফ্লেক্টিভিটি অফ দি টু মিরার্স, তাহলে দিস ইকুয়েশন, তাহলে এখন দেখো জাস্ট দিস ইকুয়েশন শোজ দ্যাট দি থ্রেশহোল্ড ইজ দিস when the population inversion n2 minus n1 is reached a critical value, যখন ক্রিটিক্যাল ভ্যালু এটাকে আমরা n2 minus n1 হিসেবে আমরা এখানে আমরা এইভাবেও লিখতে পারতাম, এখানে বলার চেষ্টা করতেছি যখন ক্রিটিক্যাল ভ্যালুতে আমাদের পৌঁছাইতেছে তখন n2 minus n1 c মানে ক্রিটিক্যাল আর কিছু না, l is equal to e1 by r1 by r2, তাহলে আমার এখানে যেটা দরকার সেটা হচ্ছে twice sigma n2 minus n1 into l log 1 by r1 r2 minus log r1 by r1 r2, তাহলে n2 minus n1 into c n1 cl log r1 r2 by twice sigma l। তাহলে দেখো এই যে এখানে once the critical inversion is reached, oscillation will build up from the spontaneous emission,
তার মানে যখন ক্রিটিক্যালে পৌঁছে যাবে তখন স্বতঃস্ফূর্তভাবে আমরা ওখান থেকে লেজারটা পাবো। The photons which are spontaneously emitted along the cavity axis will in fact initiate the amplification process. This is the basis of the laser oscillator or laser. এইটা হলো লেজার কিভাবে আমরা উৎপন্ন করা যায়, এইটা হলো বেসিস অফ লেজার। আমরা এটা বলার চেষ্টা করি, এই যে এক্সপেরিমেন্টটা এইভাবে আমরা উৎপন্ন করতে পারি আউটপুট হিসেবে লেজার। আর এখানে আমরা বলেছি অ্যাক্টিভ মিডিয়াম কখন হবে। অ্যাক্টিভ মিডিয়াম যখন হায়ার লেভেলের পপুলেশন এনার্জি যখন ও গেইন করবে, গেইন করার পরে যখন হায়ার লেভেলের পপুলেশন লোয়ার লেভেলের চাইতে বেশি হবে, তখনই আমরা ওইটাকে অ্যাক্টিভ মিডিয়াম হিসেবে আমরা ট্রিট করার চেষ্টা করি, তখনই ওইটাকে আমরা অ্যাক্টিভ মিডিয়াম হিসেবে ট্রিট করি আর কি। আর অ্যাক্টিভ মিডিয়াম হওয়ার জন্য সেটা তার মানে আমাদের এনার্জি গেইন করতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি ওই মেটেরিয়াল গেইন করে, গেইন করার ফলে আমার পপুলেশনটা অ্যাক্টিভ মিডিয়ামে চলে যাবে, হায়ার লেভেলে চলে যাবে লোয়ার লেভেল থেকে। আর এটা তো পপুলেশন ইনভার্সন আমরা ওখানে বলার চেষ্টা করলাম। এখন দেখার চেষ্টা করব এভারেজ লাইফ পিরিয়ড। এক মিনিট দাঁড়াও, আমি একটু পানি খেয়ে নিই। বলো, বুঝতে পারতেছো কিনা তোমরা? জি স্যার, বোঝা যায়। তো আমরা এখন যেটা দেখার চেষ্টা করব এভারেজ লাইফ পিরিয়ড। লাইফ আমরা এই যে হায়ার লেভেলে যাবে, লোয়ার লেভেল থেকে হাই লেভেলে যাবে, হায়ার লেভেলে গিয়ে কতক্ষণ থাকতে পারে নরমালি, লাইফ পিরিয়ডটা কি সেটা আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করব। এটা তোমরা ওই পড়েছো না, এভারেজ লাইফ পড়েছো নিউক্লিয়ার ফিজিক্সে, রেডিয়েটিভিটি, হাফ লাইফ, মিন লাইফ পড়েছো, গড়ায়ু, হাফ লাইফ তো অর্ধায়ু। জি স্যার। গড়ায়ু পড়েছো। এখানে সেই একই জিনিস, এখানে দেখো, the lifetime of an excite in that state diminishes to 1/e times its value at the beginning. অর্থাৎ নরমালি যেটা বলার চেষ্টা করি আমরা, যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা, ম্যাক্সিমাম যে নাম্বার অফ অ্যাটমস থাকবে বিগিনিং, ওইটার 1/e টাইমসে, অর্থাৎ হলো 1/e অফ ম্যাক্সিমাম ভ্যালুতে পরিণত হতে যে সময়টুকু লাগবে, 1/e অফ ম্যাক্সিমাম ভ্যালুতে পরিণত হতে যে সময়টুকু লাগবে, ওইটাকে বলতেছি আমরা এভারেজ লাইফ। যেটা আমরা অপটিক্সও ওয়েভসও পড়ে আসছে, মনে আছে? অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে বলছিলাম 1/e অফ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, এনার্জির ক্ষেত্রে বলছিলাম 1/e অফ ম্যাক্সিমাম এনার্জি, ইনিশিয়াল এনার্জি, মনে আছে কিনা? ওয়েভস অসিলেশনসে ফোর্স ট্রান্সলেশন আমরা পড়েছিলাম 1/e অফ ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে দেখো নাও, এখন আমরা কনসিডার করার চেষ্টা করি, let n be the number of atoms in the excited state। n টা হলো নাম্বার অফ স্টেট, কোন লেভেলে যাবে। n is equal to 1 2 3 4 5 etc. যে কোনো ভ্যালু হতে পারে at any time t, যে কোনো সময়। n is the আপার লেভেল আমরা ওদের বললে হবে, স্টেট n বলেছি, n is equal to লোয়ার স্টেটটা হলো 1, গ্রাউন্ড লেভেলটা হচ্ছে 1, এরপরে 2 3 4 etc. যে কোনো লেভেলে হতে পারে। তাহলে the rate of change of atoms in the excited state at time t will be proportional to n। এটা নরমালি বলার চেষ্টা করি আমরা, দেখো rate of change of atoms in the excited state, এটা নাম্বার অফ অ্যাটমস কতগুলো আছে তার উপর ডিপেন্ড করবে, মাইনাস dn/dt is proportional to n or dn/dt। তাহলে দেখো এই যে এখানে, তাহলে এইখানে dn/dt এটা হলো রেট অফ ডিকে, কি হারে ডিকে করবে,
যে জন্য এই মাইনাস, or minus dn by dt is equal to pn, is equal to pn। ওখানে বলছিলাম নিউক্লিয়ার ফিজিক্সের রেডিও অ্যাক্টিভিটি, ওখানে বলা ছিল ল্যামডা, ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, মনে আছে? এখানে হলো পি, ওই ল্যামডার পরিবর্তে পি, একই জিনিস কিন্তু তুমি ল্যামডা ইউজ করতে পারো, কোনো কিছু যায় আসে না, কোনো কিছু যায় আসে না, তুমি ল্যামডা ইউজ করতে পারো এখানে। where p the constant of proportionality is the probability of transition of an atom from the excited state to the lower energy state, এটা probability of transition। আর ওখানে ছিল probability of transition means ওটা আসলে ডিকে, ওটা ডিকে মানে হাই স্টেট থেকে লোয়ার স্টেটে ডিকে করবে। আর ইয়ের রেডিও অ্যাক্টিভিটিতে আমরা বলছিলাম ওটা ডিকে করবে আর কি, ডিকে করবে। এখানেও কিন্তু ডিকে, probability of transition of an atom from the excited state to the lower energy state। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন করলে আমরা দেখো n is equal to, আমি ইন্টিগ্রেশনে যাচ্ছি না ডিটেলস, তোমরা জানো n is equal to n0 e to the power minus lambda t, এটা জানো কিনা? Yes sir। এই যে আমি জাস্ট ওই ইন্টিগ্রেশনটাই করেছি এখানে, dn by n is equal to minus p dt, ইন্টিগ্রেশন করেছি n0 to n dn by n 0 to t p dt, আলটিমেট log n এটা পাইছি n is equal to n0 e to the power minus pt। This decay equation may be used to find out the number of atoms of the original kind still present at any time। Number of present মানে যে কোনো সময় অরিজিনাল অ্যাটম কতগুলো প্রেজেন্ট আছে সেই নাম্বারটা, এনটা হলো, এইটা হলো n0 at time t is equal to 0 তে প্রেজেন্ট ছিল, এনটা হলো নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট at any time t, at any time t টা আমাদের নাম্বার অফ অ্যাটম কতটুকু প্রেজেন্ট থাকবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তাইলে the actual lives of individual atoms may be anything between 0 and infinity। এখন কোন অ্যাটমটা কখন জাম্প করবে, আমরা মনে করি যে তোমরা যারা আসছো তোমাদের ক্লাসে তোমরা 60 জন আছো, আমরা আছি, আমরা সবাই এখন ধরে নাও যে গড় আয়ু কত এখন আমাদের? 18 বছর না 20 বছর? 20 বছর, ধরো গড় আয়ু সবাই 20 বছর। এই 20 বছর কিন্তু আমরা সবাই বেঁচে আছি নাকি? এই 20 বছর সবাই বেঁচে আছি, কিন্তু আগামী 5 সেকেন্ড কি বাঁচবো আমরা কি জানি সেটা? আমরা জানি, আমরা কেউ জানি না, কিন্তু 20 বছর কিন্তু আমরা বেঁচে আছি, এটা আমরা বলতে পারি, এটা আমরা বলতে পারি এখন আমরা বেঁচে আছি, 20 বছর আমরা বেঁচে আছি। আমার 60 বছর হয়ে গেছে সেটা আলাদা, কিন্তু আমি বলতে পারছি সবার কথাই। জিরো অ্যান্ড ইনফিনিটি মানে অ্যাকচুয়াল প্রকৃত লাইফটা হবে জিরো অ্যান্ড ইনফিনিটি। The average life period of the atom can be calculated by adding the life period of all the atoms and then dividing it by the total number of atoms present at the beginning। অর্থাৎ যতগুলো আমাদের অ্যাটম আছে সবগুলো অ্যাটম কতদিন, কেউ কারো আয়ু 0 দিন, কারো আয়ু হয়তো 1000 বছর, আমরা এটাকে অ্যাভারেজ করব। কিন্তু ইনিশিয়ালি আমার কতগুলো নাম্বার অফ অ্যাটম ছিল সেটাকে দিয়ে যদি আমরা ভাগ করি তাইলে কি করব, তাইলে যেটা আমরা পেয়ে যাব অ্যাভারেজ লাইফ পাবো। এট দ্য ইনিশিয়াল ছিল আমাদের নাম্বার অফ অ্যাটমস n0, কাজে at time t the number of atoms n, dn number of atoms disintegrate or decay between t and t plus dt সময়, t and t plus dt, t and t plus মানে t এর সময়, t সময় হলো n, dn সময় মানে dn নাম্বার অফ অ্যাটমস ডিকে করতেছে t plus dt সময়, তার মানে dn নাম্বার অফ অ্যাটমস অতিরিক্ত সময় যেটা সেটা হলো dt, অতিরিক্ত সময় হচ্ছে dt। কাজে ইট মিন্স দ্যাট dn atoms has life for a time t, তার মানে এই যে dt সময় যেটা ডিকে করলো, এই যে আমি বললাম যে আগামী 5 সেকেন্ডে আমরা কেউ বাঁচবো কিনা, কেউ মারা যাবো কিনা আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু আমরা কিন্তু 20 বছর 21 বছর সবাই বেঁচে আছি। তাহলে এই 20-21 বছরের অ্যাটমস যে এখন যে ডিটি সময় যেটা ডিকে করবে এই ডিটিটা ভেরি ভেরি স্মল, ওই টি এর রেসপেক্টে
কাজে এই ডিএন নাম্বার অফ অ্যাটমের লাইফ টাইম হচ্ছে ডিএন ইন্টু টি। এই সময় পর্যন্ত তারা বেঁচে ছিল, এই অল্প সময় ডিটিটা এটাকে আমরা নিগলেক্ট করতেছি। তাইলে দেখো, since the possible life of any of the given number n0 of atoms varies from 0 to infinity, কাজে টোটাল লাইফ টাইম অফ n0 atoms, তাইলে আমরা টোটাল লাইফ টাইম যদি আমরা কনসিডার করি তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি 0 to infinity t into dn। আজ এভারেজ লাইফ টি এভারেজ, তাহলে 1/n0, n0 দিয়ে ভাগ করতে হবে আমাদের। টোটাল নাম্বার অফ অ্যাটমস ইনিশিয়ালি ছিল আমাদের n0 দিয়ে যদি ভাগ করি 1/n0 0 to infinity t dn, তাহলে দেখো আমরা জানি n is equal to n0 e to the power minus pt। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি dn, তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে, মাইনাস সাইনটা এদিকে নিয়ে নিয়েছি, মাইনাস dn is equal to pn0 e to the power minus pt into dt। তাহলে এই dn এর পরিবর্তে আমি এখানে এই মানটা আমরা লিখব। দেখো 1/n0 0 to infinity pn0 e to the power minus pt into tdt। তাহলে এখানে দেখো এই n0টা আমাদের ক্যান্সেল করবে, n0টা ক্যান্সেল করবে, তাহলে থাকলো পিটা বাইরে চলে আসলো কনস্ট্যান্ট 0 to infinity e to the power minus pt t into dt। এখন এই যে দুইটা টার্ম আছে, ইউবি মেথডে আমাদের এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে যদি আমরা করি দেখো t e to the power minus pt divided by minus p মাইনাস এখানে t এর রেসপেক্টে e to the power minus pt divided by minus p into dt 0 to infinity যদি আমরা করি, তাহলে দেখো এইটাকে তার মানে এই যে প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। তাহলে এখানে দেখো এটাকে যদি এগেন ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, আবার আরেকবার পি পাবো, আর আরেকটা 1/p পাবো, মাইনাস 1/p পাবো, তার মানে p স্কয়ার। এখানে একটা p আছে, p t e to the power minus pt by minus p e to the power minus pt by p স্কয়ার 0 to infinity। তাইলে এখন দেখো প্রথমে যখন আমরা ইনফিনিটি বসাচ্ছি t is equal to infinity বাস e to the power minus infinity, তাহলে এটার মানটা কত আসলে t equal to infinity আবার e to the power minus infinity সমান কত, ইনফিনিটি। হ্যাঁ এইখানে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে একটা হলো টিটা হলো, এটা হলো লিনিয়ার ভ্যালু আর এটা হলো এক্সপোনেনশিয়াল ভ্যালু। কাজে এইটা ইনফিনিটি যাওয়ার অনেক আগেই এইটা আমার ইনফিনিটিতে চলে যাবে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। কাজেই এখানে দেখ এটা জিরোতে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মিন্স 1/infinity, অটোমেটিক্যালি এই টার্মটা জিরোতে চলে যাবে, দিস শুড বি জিরো। তার মানে ইনফিনিটি বসালে এই টার্ম এবং এই টার্ম দুইটাই জিরো। আবার যখন জিরো বসাবো t is equal to 0 মিন্স এই টার্মটা জিরো, ই টু দি পাওয়ার 0 equal to 1, বাট 0 into 1 মানে এই টার্মটা জিরো, বাট এই টার্মটা তখন আমরা পাবো ই টু দি পাওয়ার 0 is equal to 1। তার মানে এখানে এইটা জিরো যখন বসাবো একটা মাইনাস সাইন আসবে, আলটিমেট 1/p স্কয়ার, আর এখানে p আছে আলটিমেট 1/p। তার মানে এই যে এভারেজ লাইফ টাইম হুইচ ইজ ইকুয়াল টু 1/p, ওখানে আমরা পড়েছিলাম রেডিও অ্যাক্টিভিটিকে 1/λ, এখানে দেখো 1/p। এই যে p এইটাকে বলতেছি আমরা জাস্ট 1/p 1/n into m, nm, এটা হলো প্রবাবিলিটি পার ইউনিট টাইম অফ অ্যান অ্যাটম মেকিং এ ডাউনওয়ার্ড ট্রানজিশন ফ্রম এনার্জি লেভেল n টু এনার্জি লেভেল m, n এর থেকে m এ ট্রানজিশন হবে, সেই জন্য nm। এটা না দিলে অসুবিধা নাই, দিস ইকুয়াল টু 1/p is given by the Einstein a coefficient, আমরা anm দ্বারা এটা আমরা প্রকাশ করি আর কি, এটা আইনস্টাইন a coefficient দ্বারা আমরা প্রকাশ করার চেষ্টা করি। তো এইটা হলো আমাদের লাইফ টাইমটা আমরা ক্যালকুলেট করলাম। এখন আমরা দেখার চেষ্টা করব 2 লেভেল লেজার 3 লেভেল লেজার, 2 লেভেল লেজার 3 লেভেল লেজার। তবে 2 লেভেলে আমাদের লেজারটা হয় না, 2 লেভেলে লেজারটা হয় না, কেন হবে না সেটা আমরা দেখার চেষ্টা করব, দেন আমরা 3 লেভেলে যাব। আর তো আজকে কি কন্টিনিউ করব না থাকবে স্যার? এখানেই রেখে দিন স্যার। স্যার থাকুক স্যার, আজকে এখানে থাকবে, ঠিক আছে। আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে শুরু করব।
আমাদের খুব বেশি লাগবে না ক্লাস, আমরা দেখি অল্প অল্পতেই আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর গোটা 2 ক্লাসে যদি হয়, নাহলে 3টা লাগবে। কাজেই আজকে এখানেই শেষ করতেছি আমরা।